আশঙ্কাটাই শেষ অবধি সত্যি হলো এবং তালিবান দখলে আফগানিস্তান। প্রেসিডেন্ট আশরাফ গানি, যিনি সদ্য প্রাক্তন হয়েছেন, তিনি দেশ ছাড়া। প্রেসিডেন্সিয়াল প্যালেসে চলছে তালিবানদের উদ্দাম নৃত্য। দলে দলে মানুষ, তারা এতটাই মরিয়া যে বিমানের ডানায় বা চাকায় ঝুলে তারা দেশ ছাড়ার জন্য চেষ্টা করছেন। সে উড়ন্ত বিমান থেকে পড়ে প্রাণ হারাচ্ছেন। সব মিলিয়ে ভয়াবহ পরিস্থিতি। আর এরই মধ্যে বিতর্ক উস্কে দিল পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মন্তব্য, যেখানে এই তালিবানদের দখলে চলে যাওয়া আফগানিস্তানের, সেটাকে তিনি বর্ণনা করছেন দাসত্বের শৃঙ্খল মুক্ত হওয়া বলে। তাহলে কি ভারতের জন্য আরও চিন্তার ভাঁজ কপালে? এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করব এবং সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে এই গোটা ঘটনাটা ঘটছে, কিন্তু আন্তর্জাতিক দুনিয়ার ভূমিকাটা কি? সবাই কি শুধুমাত্র নীরব দর্শক? এইসব নিয়ে আলোচনা করব ক্রসফায়ারে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন কর্নেল সৌমিত্র রায়, অবসরপ্রাপ্ত সেনাকর্তা, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অরুণ ব্যানার্জি, এবং রয়েছেন বিদেশ মন্ত্রকের প্রাক্তন সচিব পিনাক রঞ্জন চক্রবর্তী। এবং আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যোগ দেবেন দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ ডক্টর ওয়াইল আওয়াদ। আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরুতে আপনাদের দেখাবো তালিবান রাজ থেকে পালাতে জীবন তুচ্ছ। পালানোর জন্য বিমানের চাকায় ঝুলতে গিয়ে মৃত্যু হলো বেশ কয়েকজনের। কাবুল বিমানবন্দরে হুড়োহুড়িতে গুলি চলল। এখনও সেখানে ঘাঁটি গেড়ে কয়েকশো মানুষ। তাদের দাবি, হয় বিমানে উঠবেন, না হলে সেখানেই মরবেন। সভ্যতার ইতিহাসে অন্যতম ভয়াবহ পরিস্থিতির মুখে আফগানিস্তান। কাবুল বিমানবন্দরে বিমানে উঠতে হুড়োহুড়ি, রানওয়ে ধরে কয়েক হাজার মানুষের মরিয়া দৌড়। বিমানের চাঁদ ধরে ঝুলতে গিয়ে মৃত্যু বেশ কয়েকজনের। দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এমনটা হয়েছে কিনা সন্দেহ। গ্রাউন্ড জিরোয় আমাদের প্রতিনিধি। हमने देखा कि लोगों की एक डेस्परेटनेस है कि वो यहाँ से जाना चाहते हैं, तो इसलिए वो एयरपोर्ट का रुख कर रहे हैं, जिसकी वजह से हमने झड़पें भी देखी हैं और झड़पों के हवाले से फिर हमें रिपोर्ट्स भी आई कि कुछ लोग जो हैं वो अपनी जान से भी हाथ धो बैठे हैं। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, সকালের দিকে কাবুলের হামিদ কারজাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গুলি চলেছে। গুলিতে 5 জনের মৃত্যু হয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। এমনটাই যে ঘুরতে যাচ্ছে, ভোরেই তার আঁচ মিলেছিল। ভোর হতেই বিমানবন্দরে জনস্রোত শুরু হয়। অধিকাংশ মানুষের কাছেই পাসপোর্ট বা ভিসা ছিল না। মরিয়া হয়ে যে কোনো বিমানে ওঠার চেষ্টা শুরু করেছিলেন মানুষজন। রানওয়ে ধরে বিমান এগিয়ে আসছে আর সামনে পিছনে ছুটছেন কয়েকশো মানুষ। দুধের শিশুকে পিঠে জড়িয়ে বিমানে ওঠার চেষ্টাও ধরা পড়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া অনেক ভিডিওই শিউরে ওঠার মতো। কাবুল এয়ারপোর্ট অথরিটির অধিকাংশ কর্মী ও কর্তাই বেপাত্তা। তার উপর একের পর এক বিশৃঙ্খলা আর মৃত্যু। বেলা 12টা থেকে বাণিজ্যিক বিমান ওঠানামা বন্ধ করে দেয় প্রশাসন। ভারত সহ অন্তত 30টি দেশ আবার ঘোর বিপাকে। আফগানিস্তান থেকে নাগরিকদের ফিরিয়ে আনার পরিকল্পনা 20 পাঁও চলে। আফগান নাগরিকদের একটি অংশের অভিযোগ, মার্কিন নাগরিকদের দ্রুত ফেরাতেই বিমান বন্ধ। তালিবান মানি পাথর ছুঁড়ে হত্যা, তালিবান মানি ফতোয়া, তালিবানি নির্দেশ না মানলে মধ্যযুগীয় শাস্তি। আফগান মানবাধিকার কর্মীদের বক্তব্য, ভয়াবহ অবস্থা। তালিবান জমানার ভয়াবহতা আঁচ করেই দেশ ছাড়ার মরিয়া চেষ্টা। খুন ও অত্যাচারিত হওয়ার আতঙ্কও তাড়া করছে আফগান নাগরিকদের একটি অংশকে। মহিলাদের নিরাপত্তা নিয়েও চিন্তিত বহু মানুষ। ইতিমধ্যেই কান্দাহার, হিরাটের মতো বড় শহরে মহিলাদের চাকরি ছাড়ার ফতোয়া দিয়েছে তালিবান। সময় দেয়া হয়েছে 72 ঘন্টা। আবার বড় শহরগুলোতে মূলত মহিলাদের আয়ের উপরে নির্ভরশীল অনেক পরিবার। তাই সব অর্থেই অনিশ্চয়তার আবহে কাবুলিওয়ালাদের দেশ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। তালিবানি শাসনের শব্দবন্ধটা তো অনেক দিন ধরেই আমাদের অভিধানের মধ্যে ঢুকে গেছে। যে কোনো ভয়াবহতা, মধ্যযুগীয় বর্বরতা, সেটাকে বর্ণনা করতে এই তালিবানি ধরন, তালিবানি শাসন এর প্রসঙ্গ উঠে আসে। কিন্তু সেই তালিবানি শাসন, সেই তালিবানি জমানা কতটা ভয়ঙ্কর যে মানুষ তার থেকে বাঁচতে দেশ ছাড়তে, এমনকি বিমানের চাকায় উড়ন্ত অবস্থায় দেশ ছাড়ার চেষ্টা করছেন, সেখান থেকে পড়ে মৃত্যুবরণ করছেন। আমি কর্নেল সৌমিত্র রায়ের কাছে এখানে আসবো যে আক্ষরিক অর্থে তালিবানি জমানা এর ভয়াবহতা কতটা, যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আফগানিস্তানে। কর্নেল রায়। অত্যন্ত ভয়াবহ একটা পরিস্থিতি। যে ইমেজগুলো দেখছি সেগুলো দেখে মনে হচ্ছে যে কোনো ধরনের যুদ্ধেই, যত যুদ্ধেই এখন পর্যন্ত হয়েছে, এই ধরনের পরিস্থিতি একটা দেশের মধ্যে হয়নি। আমি এবারে ইমরান খানকে নিয়ে একটা কথা বলতে চাই বৌফিয়া। ইমরান খান নিজে কিন্তু তালিবান, সে পাখতুনখোয়া এরিয়ার পাঠান।
আমার মনে আছে ইমরান খান ইলেকশনে যখন দাঁড়ায়, এবারে এই তেহরিকে তালিবান বলে একটা পার্টি হয়ে দাঁড়িয়েছিল, পরবর্তীকালে সেই নামটা চেঞ্জ করে তেহরিকে ইনসাফ করে দিয়েছিল। কিন্তু তালিবানরা ইমরান খানকে ফুল সাপোর্ট করেছিল এই পাকিস্তানের ইলেকশন জেতার জন্যে। এটা একটা বড় বিপদ সংকেত ভারতবর্ষের জন্যে। এবারে এখন যা খবর আমরা পেয়েছি যে এরা অলরেডি একটা গভর্নমেন্ট ফর্ম করেছে, ইসলামিক এমিরেট অফ আফগানিস্তান। আর তার যে হায়ারার্কি, সেই হায়ারার্কিরও একটা নাম তারা অ্যানাউন্স করেছে আনঅফিশিয়ালি। আমি কয়েকটা নাম মেনশন করতে চাই যেগুলো খুব ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে লিডার, যারা ওরা বলে আমির এল মিনায়ের, মৌলালি হিতাবুল্লাহ আকাদুন জাদে। এ হচ্ছে ফর্মার তালিবান জাস্টিস, চিফ জাস্টিস, লিডার ফর অল পলিটিক্যাল অ্যাফেয়ার, মিলিটারি অ্যাফেয়ার অ্যান্ড আদার অ্যাফেয়ার্স। আর তার নিচে 3 জন ডেপুটি সিলেক্ট করেছে, যেটা আমাদের আরও বিপদের সংকেত। মোল্লা আব্দুল গানি বারাদার, এই লোকে মোল্লা মোহাম্মদ ইয়াকুব, এ হচ্ছে যে তালিবানের ফাউন্ডার মোল্লা উমরের ছেলে। যেমন মোল্লা উমর কোনো জায়গায় তার ছবি প্রকাশ করতো না, এও কিন্তু সেই তার নিজের ছবি কোথাও প্রকাশ করছে না, সে হচ্ছে মোল্লা উমরের ছেলে। আর থার্ড যে ডেপুটি, সে হচ্ছে সিরাজউদ্দিন হাক্কানি। হাক্কানি নেটওয়ার্ক, যেটা নাথিং বাট পাকিস্তানের আইএসআই দ্বারা পাকিস্তানের তালিবান যাদের মাদ্রাসা থেকে পিক আপ করেছিল এই পাকিস্তানের ইন্টেলিজেন্স এজেন্সিসরা, ট্রেনিং, তারপর আর্মস অ্যামুনিশন ইকুইপমেন্ট দিয়ে অলমোস্ট লাইক এ মার্সেনারি আফগানিস্তানের মধ্যে ঢুকিয়েছিল। এরা হচ্ছে এদের লিডারশিপের মধ্যে এসে গেছে। তা এই যে লিডারশিপ কিন্তু জিহাদ ঘোষণা করেছে, যেটা সবথেকে বড় বিপদের ব্যাপার। শুধু ভারতবর্ষের জন্য না, পুরো বিশ্বের জন্য এটা একটা বিপজ্জনক ব্যাপার যে এই গ্রুপটা একটা জিহাদ ডিক্লেয়ার করেছে। যদিও তারা ওপর থেকে বলে যাচ্ছে যে আমরা পিসফুল ওয়েতে একটা পলিটিক্যাল সেটেলমেন্ট করে একটা চেঞ্জ নিয়ে আসতে চাই, কিন্তু বেসিক্যালি তাদের যে আইডিওলজি, সেই তালিবানি আইডিওলজি কিন্তু তারা চেঞ্জ করেনি। আমি আসবো কালীন রায় আপনার কাছে। ইতিমধ্যে ডক্টর ওয়াইল আওয়াদ, দক্ষিণ এशिया विशेषज्ञ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। डॉक्टर आवाद, जी 24 घंटे में आपको स्वागत है। मैं आपसे पूछना चाहूंगी कि जो अफगानिस्तान का अभी का जो स्थिति है, आप क्या सोचते हैं कि अमेरिका का कितना कंट्रीब्यूशन है इसमें? क्योंकि ये डज इट साउंड लॉजिकल कि इतने सालों में, मोर देन 2 डेकेड्स, तालिबान को अमेरिका ने कंट्रोल नहीं कर पाया? तो सबसे पहले ये तो आपके लिए सवाल पूछना चाहते हो, ये तालिबान कहाँ से आया? ये तालिबान के जब तक 1990 है, जब तक वहाँ पर पाकिस्तान के अंदर के जो ट्राइब बेल्ट में बलूचिस्तान के अंदर है, वहाँ पर पश्तून, उन्होंने वहाँ पर ये मदरसा तालिबान से आ गया, CII वाले के उन्होंने खर्चा भी दिया, पैसा भी दिया, सऊदी अरेबिया वाले के पैसा भी दे दिए थे। वो तो यहाँ पर पूरा मतलब ये तालिबान से वहाँ पर मर्ज हो गया। तो मर्ज हो गया क्योंकि एंटी सोवियत यूनियन उन्होंने बनाया था। ये तो जिहादी कल्चर अमेरिका शुरू किया था वहाँ पर अफगानिस्तान के अंदर। उन्होंने दोनों को, ओसामा बिन लादेन और तालिबान दोनों साथ के साथ में सपोर्ट कर दिया था। CII ट्रेन भी किया, और मुल्ला ब्रेजिंस्की जो नेशनल सिक्योरिटी एडवाइजर ऑफ यूनाइटेड स्टेट, खुद उनकी सपोर्ट कर दिया था। उन्होंने बंदूक भी लाया था साथ में अमेरिकन की, और सपोर्ट भी किया था वो अगेंस्ट सोवियत यूनियन। ये सबको कहानी का दुनिया का मालूम हो गया था। और जब तक अमेरिकन वहां पर उनकी झगड़ा हो गया अफगानिस्तान के साथ में, उनकी क्यों मांग रहे भेजने के लिए, मिलिट्री बेसिस बनाने के लिए, तो इसलिए इसी के वक्त में ओसामा बिन लादेन और US में झगड़ा शुरू हो गया था। और अमेरिका एक्यूज ओसामा बिन लादेन, ये उन्होंने 11 सितंबर को जो WTC उन्होंने हथार दिया था, इनकी मांग रहे ये तो तालिबान में हथार दिया था। हम लोग वहां पर इसी के वक्त में खुशबाउद्दीन है, नॉर्थ पार्ट ऑफ अफगानिस्तान, हमको उसके अहमद शाह मसूद के साथ नॉर्थ अलायंस के साथ में है। जब तक उनकी सिर्फ 5% थे और 10% ऑफ अफगानिस्तान उनकी कब्जा हो गया, बाकी तालिबान की कब्जा करा दिया 90% ऑफ अफगानिस्तान। ये मेरा कहानी है। जब तक अमेरिका अफगानिस्तान में इन्वेजन भी करा दिया था, अब नहीं वो इन्वेजन किया था
ये तालिबान तोड़ने के लिए या तालिबान खत्म करना चाहिए। उनकी ये कह रहे हमको टेररिज्म के लिए गया था तो उसामा बिन लादेन, लेकिन दुनिया का मालूम हो गया उसामा बिन लादेन ने अफगानिस्तान का नहीं था, पाकिस्तान के अंदर है, उन्होंने मार दिया था, फिर भी अफगानिस्तान के अंदर रहेगा। तो आप ये सवाल पूछना चाहते हो 20 साल के अंदर अमेरिका में क्या किया? अमेरिका में सिर्फ वहां पर किया था फेल्ड स्टेट बनाने के लिए, पूरा रो स्टेट बनाया था अफगानिस्तान की, और जब तक वहां पर तैयारी हो गया तालिबान उनकी हाथ में सपोर्ट कर रहा है। उनकी ऑफिस खोल दिया था इमारत ऑफ अफगानिस्तान दोहा के अंदर 10 साल से पहले 2013, और सारी दुनिया लोग में वहां पर रिप्रेजेंटेटिव मिलने के लिए गया था और ये बातचीत हो रहा है। और 20 साल पहले जॉर्ज डब्ल्यू बुश कह रही है टेररिस्ट ऑर्गेनाइजेशन, आज अमेरिका खुद कह रहे आपके लिए और सारी दुनिया में कह रहे ये मॉडरेट तालिबान है, बात तालिबान नहीं है। আমি এখানে একটু আসবো পিনাক রঞ্জন চক্রবর্তীর কাছে। পিনাক রঞ্জন বাবু, আন্তর্জাতিক দুনিয়া, আমরা জানি আন্তর্জাতিক দুনিয়া ভীষণ পাওয়ারফুল, কোথাও কিছু হলেই সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক দুনিয়া তারা তাদের রিয়াকশন দিতে থাকে। রাষ্ট্রসংঘ কি করছে? এটা তো একটা অসহায় আত্মসমর্পণ দেখছি যে গোটা পৃথিবী কার্যত নীরব দর্শক। এইভাবে আফগানিস্তানের মানুষ, তারা যারা এই মুহূর্তে যাদের কোনো দেশ নেই, তারা নিজের দেশ ছেড়ে, যে নিজের দেশ নিজের কাছে সবচেয়ে স্বস্তির, সবচেয়ে নিরাপদ জায়গা, সেখান থেকে এতটা মরিয়া একটা পালানোর প্রয়াস যে প্লেনের চাকায়, প্লেনের ডানায় ঝুলতে ঝুলতে তারা যাওয়ার চেষ্টা করছেন। আন্তর্জাতিক দুনিয়া জাস্ট দেখছে, সাইলেন্ট স্পেক্টেটর। আন্তর্জাতিক দুনিয়ার দুটো ট্র্যাক আছে, একটা হলো ইউনাইটেড নেশনস আর আরেকটা হলো যেটাকে আমরা বলি মাল্টিল্যাটারাল বা প্লুরিল্যাটারাল, কারণ 10-12টা দেশ মিলে যদি কিছু একটা করতে চায়। ইউএনএসসি তো অকেজো হয়ে গেছে। আমরা দেখছি আজকে একটা মিটিং আছে, আমাদের বিদেশ মন্ত্রী ওখানে গেছেন, উনি চেয়ার করবেন মিটিং থেকে হয়তো একটা ছোটখাটো রেজলিউশনও বেরোবে, তাতে কিছু হবে না। আন্তর্জাতিক কে যাবে আফগানিস্তানে তাদের বাঁচাতে? আফগানিস্তান, আমেরিকা তো চেষ্টা করে হেরে গেল। এত টাকা, কত 2 ট্রিলিয়ন, কত লোক মরলো, কত কি হলো, কিন্তু এখন আমেরিকা দেখলো যে ওদেরও ক্ষমতা নেই যে ওখানে ওরা করতে পারে। তার প্রিন্সিপাল কারণ হলো পাকিস্তান, কারণ পুরো তালিবান পাকিস্তানে ছিল, তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল, তাদের টাকা পয়সা সবই দেওয়া হচ্ছিল, আর এদিকে আফগানিস্তানে এরা আমাদের আমেরিকানরা ছিল, তাই জন্য তারা পাকিস্তানের সাথেও একটা হাত মিলিয়েছিল। হামিদ গুল বলে একজন আইএসআই জেনারেল ছিলেন, উনি এই বলেছেন বোধহয় আজকে কি কালকে, যে দ্যাট we beat the Americans in Afghanistan by using the help of America। বুঝতে পারছেন ও কথাটা কি বলছে? যে আমরা আমেরিকার থেকেই টাকা নিতাম, আমেরিকার থেকেই হেল্প নিতাম, আর তালিবানকে প্রিপেয়ার করেছিলাম। এখন সেই তালিবান চলে গেছে ওখানে আফগানিস্তানে, টেক ওভার করে নিয়েছে। তো আমেরিকার এই পলিসিটা, এটা তো মানে আমরা তো অনেকেই মাথায় হাত দিয়ে বসে আছি, এটা বোঝা মুশকিল। আর তারপর যখন ঠিক আছে আপনারা থাকতে চান না, আপনারা যেতে চান, আপনাদের কষ্ট হচ্ছে, সেটা আমরা বুঝি। পলিটিক্সও আছে আমেরিকায়, পাবলিক পারসেপশন একটা গ্রো করেছে যে এনাফ ইজ এনাফ, why should America fight other people's wars? কিন্তু যেই ওরা তালিবানের সাথে একটা এনগেজমেন্ট আরম্ভ করলো, what they did was granted some legitimacy, যেটা একটা ইলেজিটিমেট অর্গানাইজেশন বলা হতো, টেররিস্ট অর্গানাইজেশন বলা হতো, তার সাথে আপনি কথা বলতে আরম্ভ করলেন। তারপর আরেকটা ভুল আমেরিকা যেটা করলো, আমি যেটা মনে করি, যে এই যে একটা ডেট দিয়ে দিল যে এই তারিখে আমরা বেরিয়ে যেতে চাই। তো এটা তো এই ইউ বেসিক্যালি সারেন্ডার বাই মেকিং দ্যাট স্টেটমেন্ট। কারণ তালিবান বুঝে গেল যে আমেরিকা ইজ ডেসপারেট টু গেট আউট, আমরা কোনো কনসেশন দেবই না, করুক ওরা কি করবে। আমরা তো এখানে আমাদের একটা মানে ঘাঁটি তো আছে পাকিস্তানে, সেই ঘাঁটিতে আমরা বসে থাকবো, দেখবো কতদিন আরো ওরা থাকে। আমেরিকানদের আমরা হ্যারাস করবো ওখানে, কিন্তু আমরা ওদের কোনো কনসেশন দেব না। একটা কনসেশন সেটা তালিবান হয়তো দিয়েছে, সেটা হলো আমরা ফরেনারদের এখান থেকে বেরিয়ে যেতে দেব, সেটা হয়তো দিয়েছে। আর সেটাও ওরা হয়তো মেনে নিয়েছে যে কিছু ওই কাবুল এয়ারপোর্টে যা হচ্ছে দেখতেই পাচ্ছি আমরা যে কি অবস্থা, ওখান থেকে ফরেনারদের তুলে নেওয়া হবে, কারণ ওই একটা রাস্তা আছে, আর তো কোনো রাস্তা নেই। কিন্তু এটা আমেরিকানস হ্যাভ প্লেড দেয়ার কার্ডস মিজারেবলি, আমি বলবো।
আমি আসবো আপনার কাছে পিনাকরঞ্জন বাবু, আমি অরুণ ব্যানার্জির কাছেও আসবো, তার কারণ এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যেটা আমি আগেও বললাম যে খুব ইন্টারেস্টিং ইমরান খান তার মন্তব্য এবং চীন তারা বলছে যে তালিবানদের সঙ্গে তারা সুসম্পর্ক রাখার ব্যাপারে আগ্রহী। সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারতের অবস্থানটা এবার খুব খুব ক্রুশিয়াল হয়ে দাঁড়াচ্ছে। ছোট্ট একটা বিরতির পর এ প্রসঙ্গে আলোচনায় ফিরছি, দেখতে থাকুন ক্রস ফায়ার। फिर एलाम बिरतिर पर আমি डॉक्टर वाइल आवाদের কাছে যাব যে डॉक्टर आवाद आपसे ये पूछना है कि अभी जो इंटरनेशनल कम्युनिटी उसका करने का क्या है, वो क्या ऐसे ही साइलेंट स्पेक्टेटर बन के रह जाएगा? साइलेंट स्पेक्टेटर नहीं है, लेकिन जब तक ब्रिटिश के प्रधानमंत्री में खुद कह रहे यूएन सिक्योरिटी काउंसिल मीटिंग हो रहा है, तो उसके अलावा मकसद ये कोई यूनिलैटरली रिकॉग्निशन ऑफ तालिबान किसी को नहीं करना चाहते। इसलिए उन्होंने पहले वो तो तालिबान पूरा से कमिटमेंट होना चाहिए, उनके ह्यूमन राइट इशू है और बाकी जो एथनिक क्लिंसिंग नहीं करना चाहते और नो देयर इज नो रिवेंज किलिंग, इंतकाम नहीं कर सकते। तो इसलिए आज का अमेरिका और ब्रिटेन में दोनों देश में वो तो खुद कहना है ये हमको कलेक्टिव रिकॉग्निशन ऑफ द तालिबान, और ये तो शुरू हो गया 10 साल भी। आप एक्चुअली अमेरिका और यूके उन्होंने मतलब बार बार धीरे धीरे उन्होंने रिकॉग्नाइज करना चाहते हैं, क्योंकि पहले उनका इंटरेस्ट सेव करना चाहते फिर भी रेस्ट ऑफ द वर्ल्ड। डॉक्टर वाइल आवाद, ये जो कॉमन पीपल ऑफ अफगानिस्तान उसका अभी जो फेस कर रहा है, वो हमने जैसे देखा कि वो जान की परवाह नहीं कर रहा है, वो भागने के देश से भागने के लिए इतना कोशिश कर रहा है, वो इवन वो जो एयरक्राफ्ट उसमें वो सवार होने का कोशिश कर रहे हैं, वहाँ से गिर के वो मर रहा है। तो एक कॉमन पीपल ऑफ अफगानिस्तान उसको लेकर के कौन सोचेगा? कोई नहीं सोचेगा। आपको मालूम हो गया सबसे बड़ी वाली का नुकसान हो गया ये तो सिविलियन ऑफ द अफगानिस्तान। पूरी मतलब अमेरिकन 20 साल के उनके रहने के लिए कम से कम 5 लाख आदमी मर गया था, और उनके 50 लाख वाले को इंटरनली डिस्प्लेस्ड। और अभी तक हम लोग मालूम हो गया पिछले साल तक सिर्फ ह्यूमन राइट यूएन सिक्योरिटी काउंसिल जो ह्यूमन राइट ऑर्गेनाइजेशन में खुद कह रहे द मैक्सिमम नंबर ऑफ डेथ इज इन द लास्ट ईयर, पिछले साल तक जब तक अमेरिकन ड्रोन में यूज कर रहा है और बाकी उनकी सरकारी हो तो फाइटिंग हो रहा है, दोनों की तरफ में नुकसान हो गया। द सिविलियन ऑफ अफगानिस्तान इज पेइंग द प्राइस। ये तो सारी दुनिया मालूम है, लेकिन कौन सोचेगा ये अभी तक कौन कर रहा है। अभी आप किसी को अफगानी से बातचीत करना चाहते हैं, आप बोलो अमेरिका में क्या किया था, वो अमेरिका बिल्कुल चाकू मार दिया था लोग के बिट्रायल ऑफ अ नेशन। ये पूरा मतलब आप समझ लो 3 करोड़ आदमी हैं अभी तक उनकी सफर हो रहा है, और जो आप देख रहे हो बस सिर्फ ये छोटी लोग है वहां पर जो मासूम वाले लोग है, जो उनके अमेरिकन वाले को और वेस्टर्न पावर है जो उन्होंने सपोर्ट किया, जो उन्होंने कोलैबोरेट करा दिया था। यानी मकसद ये अफगानी वाले के ये सोच रहा था ये तो खान है, क्योंकि उनके जासूस बनाया था वहां पर 20 साल के अंदर, और खुद उनकी ये लोग छोड़ दिया था पीछे और खुद भाग गया था। उनकी सिर्फ नेशनलिटी जो उनकी अमेरिकन में जो वेस्टर्न वाले लोग हैं उनकी ये फ्लाइट में यूएस फोर्सेस खुद बताया था ये हमारे प्लेन आ गया सिर्फ हमारे अमेरिकन नेशनल के लिए। तो अब ये देखने रहा है क्या हालत बना रखा। आई थिंक देयर आर लॉट्स ऑफ लेसन टू लर्न फ्रॉम अमेरिकन इंटरवेंशन इन द कंट्री। অ্যাবসলিউটলি। আমেরিকার দাদাগিরি, রাশিয়ার উমেদারি, রাষ্ট্রসংঘের নীতিগিরি সব উধাও আছে, শুধু তালিবান আর আন্তর্জাতিক মহলের নিস্তব্ধতা। প্রশ্ন হলো এটা কি স্ক্রিপ্টে বদল নাকি নতুন করে লেখা স্ক্রিপ্টে নিখুঁত অভিনয়? জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা তুলে নেওয়া, উদ্বিগ্ন রাষ্ট্রসংঘের বিভিন্ন শাখা 10 বার বৈঠক করে ফেলেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা কারোরই তখন রাতের ঘুম হয়নি। ইরাক, ইরান, সোমালিয়া নিয়েও তো কবে থেকেই ঘুম উধাও। সেই সময় আফগানিস্তান নিয়ে আবার অন্য অবস্থান। তালিবানদের মোকাবিলার তাগিদই দেখায়নি মার্কিন প্রশাসন। নেটোর মতো আন্তর্জাতিক সংগঠনের মুখে কুলুপ। আফগানিস্তান নিয়ে একটি বৈঠক ছাড়া এখনও নিষ্ক্রিয় রাষ্ট্রসংঘ। মানবিক বার্তা দিয়ে দায় সেরেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব। এরই মধ্যে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিস্ফোরক বক্তব্য, অন্যের সংস্কৃতি চাপিয়ে দেওয়া দাসত্বের সমান। দাস হয়ে বেঁচে থাকার চাইতেও তা কষ্টের। আফগানিস্তান এতদিন পর দাসত্ব থেকে মুক্ত হলো, সবাই যেন থেকেও নেই। উল্টে তালিবানদের দিকে হাত বাড়িয়েছে চীন, রাশিয়া, আমেরিকা। তালিবানদের সঙ্গে বৈঠকে বসছে রাশিয়া ও পাকিস্তান। তালিবানদের সঙ্গে বন্ধুত্বের বার্তা চীনের। ব্রিটেনের সুরও অনেক নরম। আফগানিস্তান বলে দেশটারই যেন অস্তিত্ব নেই। অতীতের ভয়াবহ অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার বালাই নেই। আন্তর্জাতিক মহলের এমন আচরণ কেন? রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন।
আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে ঘটনা প্রবাহ কি পরিকল্পিত? পরিকল্পনার অংশ হিসেবে আন্তর্জাতিক মহলের এই নিষ্ক্রিয়তা? এর উত্তর এখনো দেওয়া সম্ভব নয়। তবে আফগানিস্তানের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালের দাবি, আন্তর্জাতিক মহল নিষ্ক্রিয়তার অর্থ তালিবানদের হাতে আফগানিস্তানকে তুলে দেওয়া। তালিবান জামানা মানেই মধ্যযুগকে ছাপিয়ে যাওয়া বর্বরতা, মহিলাদের ওপরে চরম নির্যাতন। আর এসব জেনেও সব মহল কেন চুপ? কেনই বা ভারতের মতো দেশের স্বার্থকে চরম উপেক্ষা করা হলো? ভারত পাকিস্তান সীমান্ত নিয়ে চাপ কেন্দ্রে, আফগানিস্তানে কয়েক কোটি ডলার লগ্নি নিয়ে অনিশ্চয়তা। কোন অঙ্কে কোন চিত্রনাট্যে এত ভুল বদল, তা হয়তো অন্য কোনো দিন জানা যাবে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমি এখানেই পিনাক রঞ্জন বাবুর কাছে আসবো যে তালিবানদের সঙ্গে বৈঠকে বসছে রাশিয়া, পাকিস্তান, তালিবানের সঙ্গে বন্ধুত্বের বার্তা দিচ্ছে চীন, ব্রিটেনের সুরও অনেক নরম। আন্তর্জাতিক মহল ভারতের স্বার্থটা সেটাকে উপেক্ষা করলো? এটা কি স্ক্রিপ্টেড? এটা কি পূর্ব পরিকল্পিত? একটা কথা আমাদের বুঝে নিতে হবে খুব ভালোভাবে, অন্য কোনো দেশ আমাদের স্বার্থ রক্ষা করবে এটা আমাদের মানে এক্সপেক্ট করা উচিত নয়। ঠিক আছে, যদি আমাদের সাথে তাদের কোনো কনভার্জেন্স অফ ইন্টারেস্ট হয় আমেরিকার সাথে কিংবা অন্য কোনো রাশিয়ার সাথে, তারা হয়তো খানিকটা করবে। কিন্তু অলরেডি আমাদের বিদেশ মন্ত্রী আজকে বক্তব্য দিয়েছেন যে আমেরিকার সাথেও আমাদের কনভার্জেন্স অফ ইন্টারেস্ট নেই ইন আফগানিস্তান। দেয়ার আর ডিফারেন্সেস, হি হ্যাজ সেড। আমি মনে করি যে ডিফারেন্সেস গুলো হয়তো ওই যে আমেরিকা যে চলে যাচ্ছে হঠাৎ করে এর ওপরই হবে। কেন যে আমরা যা দেখছি আমেরিকা যে হঠাৎ করে চলে যাচ্ছে, তার অবস্থা, তার ড্যামেজটা তো আমরা দেখতে পাচ্ছি। এটাতেই আমাদের আমেরিকার সাথে নিশ্চয়ই কোনো মানে ওই কি বলে ডিফারেন্সেস গ্রো করেছে। ঠিক আছে, আমেরিকা নিজের স্বার্থে বেরিয়ে যাচ্ছে, কিন্তু অন্য দেশের স্বার্থ এখন তাদের মাথা ঘামাচ্ছে না। তারা ভাবে তো আপনাদের স্বার্থ আপনারা দেখুন। এই হয় ইন্টারন্যাশনাল পলিটিক্স আর ডিপ্লোমেসিতে। তো এখন তাই জন্য চায়না, রাশিয়া, ইরান সবাই নিজের স্বার্থ দেখছে। আমাদেরও নিজের স্বার্থ দেখতে হবে। কর্নেল সৌমিত্র রায়ের কাছে আমার এখানে প্রশ্ন, কর্নেল রায়, এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে ভারতের সুরক্ষার দিকটা, বিশেষ করে সীমানাপার সন্ত্রাস যাতে আরও না বৃদ্ধি পায়, বিশেষ করে ইমরান খানের সঙ্গে তালিবানদের যে সুসম্পর্ক, যেটা খুলেআম ইমরান খান তাদের পাশে দাঁড়াচ্ছে, পাকিস্তানের মাটি থেকে যেভাবে ভারতের বিরুদ্ধে যে নাশকতার ছক, সেটা সেখান থেকে তার পরিকল্পনা থেকে শুরু করে ইমপ্লিমেন্টেশন সমস্ত কিছু হয়, তার জন্য কতটা চিন্তার জায়গা থাকছে? তার আগে মপি আমি একটু বলতে চাই যে আফগানিস্তানে এখন যা হলো সেটা শুধু আমেরিকা না, সারা বিশ্বের প্রায় 150টা দেশের জন্যে ইটস এ পলিটিক্যাল অ্যান্ড মিলিটারি ডিফিট। আমি এভাবেই বর্ণনা করব। ইট ইজ এ পলিটিক্যাল ডিফিট টু আমেরিকা অ্যান্ড অলমোস্ট 150 নেশনস অফ দি ওয়ার্ল্ড ইনক্লুডিং ইন্ডিয়া। এবারে আমি তোমার প্রশ্নতে আসি। ইট ইজ এ ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন ফর ইন্ডিয়ান সিকিউরিটি কনসার্ন। কেন আমি বলছি, দেখো তালিবানদের যে গভর্নমেন্টটা ফর্ম হলো, সেই গভর্নমেন্টের মধ্যে দুজন কট্টর অ্যান্টি ইন্ডিয়ান আর্মি, শুধু আর্মি না, ইন্ডিয়ানের এগেনস্টে একজন হচ্ছে মোল্লা উমরের ছেলে আর আরেকজন হচ্ছে হাকানি নেটওয়ার্কের হাকানি। এরা দুজনের যে অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনগুলো কিন্তু রাইট ফ্রম দি বিগিনিং they want Jammu and Kashmir to be part of the Islamic world, Islamic Caliphate. এবারে এই গভর্নমেন্টটা ফর্ম হওয়ার পর মেবি 1 month, 2 months, 3 months, 6 months এর মধ্যে যে 30,000 মার্সেনারিজ অ্যান্ড পাক তালিবান, দে উইল বি আউট অফ জব। আর একটা কথা আছে, টেররিস্ট লিভ ইন টেরর অ্যান্ড ডাই ইন টেরর। They will look for a new pastor. That new place of interest of theirs will be Jammu and Kashmir, যেটা নিয়ে আমাদের অত্যন্ত গুরুত্ব দিয়ে চিন্তা করতে হবে যে এই যে 30,000 মার্সেনারিজ কাম পাক তালিবান, এদের আলটিমেট এমপ্লয়মেন্ট কিভাবে হবে। এর সঙ্গে আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, আমেরিকানরা উইথড্রল যে করলো উইদাউট এনি থটস,
উইদাউট এনি ফেজ, উইদাউট এনি প্ল্যানিং তারা তাদের সমস্ত লেটেস্ট ওয়ার ইকুইপমেন্ট আফগানিস্তানে ছেড়ে গেছে, যেগুলো এখন এই তালিবানদের হাতে এসে পৌঁছলো। কমপ্লিট ওয়ার ইকুইপমেন্ট। শুধু তাই না, আমরা দুটো অ্যাটাক হেলিকপ্টার দিয়েছিলাম, সেই অ্যাটাক হেলিকপ্টার দুটো ওরা নিয়ে নিয়েছে। অফকোর্স আফগান আর্মি অ্যাটাক হেলিকপ্টারের রোটারগুলো খুলে নিয়েছিল, কিন্তু সে রোটার তো লাগানো যায়, লাগালেই ওই অ্যাটাক হেলিকপ্টার দুটো আবার এই তালিবানদের হাতে চলে আসবে। এই যে সেগুলোও কিন্তু পাকিস্তানের হাতে চলে এসছে। আর আমার অ্যাসেসমেন্টে আগেও আমি বলেছি তোমাদের চ্যানেলে যে অলরেডি যে ড্রোন অ্যাক্টিভিটিসগুলো আমরা দেখতে পাচ্ছি পাক অকুপাইড কাশ্মীর থেকে জম্মু অ্যান্ড কাশ্মীরে, সেই ড্রোন অ্যাক্টিভিটিসগুলোর লঞ্চ প্যাড ইত্যাদি লাইনে পাকিস্তান টেরিটরির মধ্যে ছিল। সেই লঞ্চ প্যাডগুলো টেকনিক্যাল যে ডিটেল এই আমেরিকান ইকুইপমেন্ট দিয়ে পাকিস্তান ইউজ করছে। আমি আসবো কর্নেল সৌমিত্র আপনার কাছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সিদ্ধান্ত सिब्बाल। सिद्धांत, आप हमें बताइए, जैसे इमरान खान ने खुलेआम वेलकम कर रहा है ये अफगानिस्तान का जो डेवलपमेंट, उन्होंने बोल रहा है कि ये अफगानिस्तान में वो जो शैकल्स ऑफ स्लेवरी वो ब्रेक किया गया। जैसे रशिया और पाकिस्तान वो तालिबान के साथ मिलने के लिए तैयार है, फ्रेंडशिप का वो मैसेज वो चीन ने भी भेज रहा है, ब्रिटेन वो भी थोड़ा सॉफ्ट लग रहा है ये तालिबान को लेकर। इंडियन गवर्नमेंट, इंडियन फॉरेन अफेयर्स मिनिस्ट्री इसको कैसे देख रहा है, उसका क्या नेक्स्ट कोर्स ऑफ एक्शन हो सकता है? देखिए, जस्ट 5 मिनट पहले ही भारत के विदेश मंत्रालय ने एक स्टेटमेंट जारी करी है और कहा है कि कॉन्स्टेंटली भारत मॉनिटर कर रहा है और माइनॉरिटीज की बात करी है और बात करी है कि कैसे भारत अपने जो सिविलियंस हैं उनको वापस लाने की कोशिश कर रहा है। इसके अलावा मैं बता दूं, जो पिछले 48 आवर्स में डेवलपमेंट हुई है वो काफी शॉकिंग डेवलपमेंट हुई है। रियली जियो पॉलिटिक्स के अंदर ऐसी ड्रास्टिक डेवलपमेंट्स 24 घंटे में होती है। मैं इस वक्त अफगान एम्बेसी यहाँ दिल्ली में खड़ा हूँ, उसके सामने खड़ा हूँ। काफी यहाँ पे पुलिस पर्सनल प्रेजेंट है, काफी मीडिया भी प्रेजेंट है। यहाँ पे कुछ अफगानी भी आए थे, हमने उनसे बातचीत करी, उनको कैसा लग रहा है और वो काफी दुखी जी हुए हैं काबुल के अंदर से। आपने बात करी, इमरान खान की बात करी, रशिया की बात करी, चीन की बात करी। जियो पॉलिटिक्स अफगानिस्तान का एक सबसे हिस्सा रहा है। और आपने बात करी, इमरान खान की बात करी, रशिया की बात करी, चीन की बात करी। जियो पॉलिटिक्स अफगानिस्तान में जो हो रहा है, रातों रात अफगानिस्तान छोड़ के भाग रहे हैं, यही शब्द यूज करना पड़ेगा। और पिछले सेंचुरी में रशियंस भी ऐसे गए थे, सोवियत यूनियन एक तरफ से पूरा बिखर गया। में कहीं ना कहीं खतरा है कि जो आजादी के साथ पिछले 20 साल में काटे थे, क्या वो दिन अब खत्म हो गए हैं? क्या माइनॉरिटीज के राइट खत्म हो गए? क्या जो खवातीन हैं उनके राइट खत्म हो गए हैं? ये एक तरफ से बड़ा मसला है, क्योंकि जो नया तालिबान का निज़ाम आ रहा है, ये निज़ाम जो अभी हमने देखा कि डेमोक्रेसी का जो निज़ाम हमने पिछले 20 सालों में देखा कि उससे डिफरेंट होगा। क्या 90 के दशक के दिन वापस आने वाले हैं? और कहीं ना कहीं अगर हम बात कर लें भारत तालिबान की बात, तो हमने रिपोर्ट जरूर देखी है कि भारत और तालिबान के बीच बातचीत हो रही है, पर कोई कॉन्फर्मेशन कहीं किसी ने नहीं दिया। इसके अलावा अगर मैं बता दूं आपको कि 90 के दशक में IC-814 हाईजैक हुआ था काठमांडू से कांधाहार में, और कहीं ना कहीं जो तालिबान का रोल था, ISI का रोल था, वो अभी भी दिल्ली के जहन में है और रहेगा भी, क्योंकि ये एक ऐसे जियोपॉलिटिकल इवेंट था। उसके बाद कहीं ना कहीं तालिबान और भारत क्या एक साथ बैठेंगे, क्या भारत रिकॉग्नाइज करेगा, ये एक बड़ा मसला रहेगा, ये एक बड़ा मुद्दा रहेगा। रिकॉग्निशन की बात कर लें, लेजिटिमेसी की बात कर लें, तो क्या तुर्की, पाकिस्तान, रूस, चीन रिकॉग्नाइज करेंगे? ये अगले कुछ 2 दिनों में या 48 आवर्स में हम देख पाएंगे। জি, आपको बहुत शुक्रिया সিদ্ধান্ত সিব্বাল, আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন। আমরা আলোচনায় ফিরবো, ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন ক্রস ফায়ার। আমি একটু পিনাক রঞ্জন বাবুর কাছে আসবো। পিনাক রঞ্জন বাবু, তাহলে এরপর কি?
আফগানিস্তান স্বাভাবিক হতে পারে কোন মডেলে? স্বাভাবিক কিভাবে হবে? স্বাভাবিক যখন আমরা বলি সেটাতে আমরা কি বুঝি? কি ওখানে ডেমোক্রেসি আসবে, ইলেকশন হবে? তা হবে না। ইসলামিক এমিরেটসে ইলেকশনের কোনো জায়গা নেই। ওখানে হলো ইসলামিক এমিরেট মানে আমি যদি পাওয়ার দখল করতে পারি তাহলে আমি রুল করব, আর সবাইকে সেটা মেনে নিতে হবে। ইসলামিক থিওলজিতে এটা আছে যে যে রুলার তাকে অ্যাডভাইস দেওয়া হয় যে ইউ শুড ওবে দ্য রুলার। তো এরকম থিওলজিতে যারা, ওরা তো ওই থিওলজিতে বিশ্বাসী, তো ওখানে তো আর নর্মাল স্টেট তো আসা হবে না, যেটা নর্মাল আমরা বুঝি একটা ডেমোক্রেসি কিংবা একটা সাম ইনক্লুসিভ গভর্নমেন্ট। বলছে ওরা আমরা একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট করব ইন্টারিম, সেখানে নাকি হামিদ কারজাই কিছু একটা হবে, অনেকেরই কথা শুনছি, কিন্তু আমার তো মনে হয় না ওইরকম নর্মালসি আফগানিস্তানে আসবে। আরেকটা কথা খুবই ইম্পর্টেন্ট, আফগানিস্তানের ইকোনমি এখন একেবারে ডুবে গেছে। কেন ওখানে বাইরের আমেরিকানদের পয়সাতেই ওটা চলতো, কিছু ইন্ডিয়া দিত, কিছু অন্যরা দিত এই ডেভেলপমেন্ট ওয়ার্ক ইত্যাদি করার জন্য। ওদের কোনো ইনকাম নেই, এই ওপিএম ছাড়া অন্য কোনো ইনকাম নেই তো কোনো গভর্নমেন্টে। তোরা কিভাবে চালাবে সেটাও একটা প্রশ্ন। আর ওপিয়াম বাড়াবে, বিক্রি করবে, এটা হতে পারে। পাকিস্তান আর কত টাকা দিতে পারবে? পাকিস্তান তো ওদের অনেক টাকা দিয়েছে, ওয়েপন্স দিয়েছে। এখন পাকিস্তানেরও ইকোনমিক কন্ডিশন যে খুব ভালো তাও নয় যে তারা খুব হেল্প করবে। ওই এক চায়না হেল্প করতে পারে, ওদের কাছে প্রচুর টাকা আছে, ওরা হয়তো করবে, কিন্তু চায়নাও সেটা একটা কুইড প্রো কো চাইবে। সেটা হলো যে আমাদের সিঙ্গিয়াঙ্গে যেন তোমরা ইন্টারফিয়ার না করো। এই যে জিহাদিস্ট আর ইসলামিস্ট যারা পুরো এখন খুবই তারা উৎসাহিত যে এখানে তালিবান সরকার এসে গেছে, আমরা আবার ওখানে ঘাঁটি করতে পারবো আর আমাদের এজেন্ডাটা আমরা ফলো করতে পারবো, ইন্টারন্যাশনাল এজেন্ডা যেটা। তো এখানে আমি डॉक्टर वाइल आवाদের কাছে খুব সংক্ষেপে আসবো। डॉक्टर आवाद, तब ये जो एक लॉन्ग टर्म और अनसर्टन पीरियड के लिए रादर ये बोलना सही होगा कि ये तालिबान राज का जो सूचना हो गया अफगानिस्तान में, इंटायर रीजन और इसका सिचुएशन, इसका इक्वेशन, इसके ऊपर क्या असर इसके वजह से पड़ सकता है? ये बहुत अहमियत आपके सवाल में ये है हालत का। अफगानिस्तान के लॉन्ग टर्म की बात करना चाहते हो, अगर आप 20 साल पहले वही बात करना चाहते हो, वही हालत बना रखा अमेरिकन में, उनकी इंटरेस्ट है, आप कॉन्फ्लिक्ट ऑफ इंटरेस्ट ये भी समझना चाहते हो। दूसरी बात आप देख लो, आजकल कोल्ड वॉर शुरू हो गया अमेरिका में अगेंस्ट चाइना, अगेंस्ट रशिया। वो दोनों को मुल्क है, तो अमेरिका सबसे बड़ी कह रहे, अमेरिका खुद कह रही है तो हमारा दुश्मन है, तो उनकी दोनों देश में दुश्मन बन गया था, तो कोल्ड वॉर शुरू हुआ। और कोल्ड वॉर में शुरू होना चाहिए, उनकी इंस्टेबिलिटी और डिस्टेबलाइजेशन उनके सबसे बड़ी वाली ऑब्जेक्टिव है, यूनाइटेड स्टेट और द वेस्ट। और इसके अलावा है अभी अफगानिस्तान के अंदर आ गया, आप ये भी समझ लो आपकी एक और नया प्लेयर भी आ गया, वो तो इसका नाम है अर्दोगान। और अर्दोगान में जो तुर्की प्रेसिडेंट भी है, राष्ट्रपति है, वो भी खुद वही उनकी एम्बिशियस भी है, डिफैक्टो खलीफा ऑफ द इस्लामिक उम्मा। ये भी जाना पड़ेगा, वहां पर है उनकी पूरा इंटरवेंशन कर रहा है। तो अभी तक वहां पर लोग के अगर एथनिक क्लिंजिंग शुरू हो रहा, आप ये समझ लो सारे रेफ्यूजीज कहाँ जाएंगे। और ये रेफ्यूजीज ताजिक रेफ्यूजीज भी है, उज़्बेक रेफ्यूजीज भी है, हजारी रेफ्यूजीज भी है, वो सारी दुनिया में तुर्की की तरफ में आ जाएंगे। पर उसके बाद जैसे तालिबान अरब अल-कायदा बन गया था, उसी के वक्त में सारा अरब अल-कायदा इन मराकश, अल-कायदा इन यमन, अल-कायदा इन इराक, ये सारी दुनिया टेररिस्ट ऑर्गेनाइजेशन बन गया, वहां पर गया था, वहां पर खराब करा दिया। अभी तक अगर उन्होंने ये तो माइनॉरिटी भी खुद ले जाएंगे वहां, ये समझ लो 9 प्रोविंस ऑफ रशिया फेडरेशन, वो भी बहुत खतरनाक है क्योंकि माइनॉरिटी भी है, और उसका माइनॉरिटी मुसलमान वाले के वो भी तोड़ने के लिए तैयार है। और उनकी जब तक यूगोर वाले के जो शिनजियांग में प्रोविंस में यूगोर वाली 20,000 यहाँ पर ये माइनॉरिटी युग मुसलमान वाले लोग हैं। अर्दोगान में खुद हमारे सीरिया और इराक के देश में ले गया था, उन्होंने ट्रेन भी किया था दाश के साथ में टेररिस्ट ऑर्गेनाइजेशन, और वापसी मांग रहे वहां पर लेने के लिए। जी, आपको बहुत शुक्रिया পিনাক রঞ্জন বাবু, অরুণ বাবু এবং কর্নেল সৌমিত্র রায়, আপনাদের অনেক ধন্যবাদ। এই মুহূর্তে বলার অপেক্ষা রাখে না যে সাম্প্রতিক অতীতের ভয়াবহতম দৃশ্য
তার প্রেক্ষাপট রচিত হচ্ছে আফগানিস্তানে। কিন্তু শুধুমাত্র আফগানিস্তানের এই যে পরিস্থিতি, সেটা তো আফগানিস্তানের মধ্যেই সীমাবদ্ধ থাকার কথা নয়। এটা ঠিকই যে আফগানিস্তানের নিরীহ মানুষ তারা এই মুহূর্তে প্রথম বলি হচ্ছেন, কিন্তু এই গোটা অঞ্চলে যে একটা অস্থিরতার সূচনার তীব্র আশঙ্কা তৈরি করে দিল আফগানিস্তানের এই ডেভেলপমেন্ট, এটা বলার অপেক্ষা রাখে না। আপাতত ক্রসফায়ার এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।